নমস্কার, রেস অব লাইট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা হুম্বা রহস্য। সেবার অক্টোবরে কর্নেলের সঙ্গে কৈলাসগড়ে গিয়েছিলাম। সেখানে আমরা উঠেছিলাম একটা সরকারি ডাকবাংলোতে। ডাকবাংলোটা বসতি এলাকার বাইরে নিঝুম নিরিবিলি একটা টিলার গায়ে। চৌকিদারের নাম রামলাল। সে আমাদের বলেছিল, আপনারা সবখানে ঘুরে বেড়ান, কিন্তু ওই যে দূরের উঁচু কালো রঙের পাহাড়টা দেখছেন, ওই তল্লাটে যেন পা বাড়াবেন না। জিজ্ঞেস করেছিলাম, কেন রামলাল, ওখানে রাক্ষস কক্ষস আছে নাকি দৈত্যদানও আছে? কথাটা কৌতুকেই বলেছিলুম, কিন্তু রামলাল গম্ভীর হয়ে বলেছিল, কর্নেল সাহেবের কথা ভেবেই আমি হুঁশিয়ারি দিচ্ছি, কারণ উনি তো জঙ্গলে ঘুরতে ভালোবাসেন। ওখানে ঘন জঙ্গল আছে, কিন্তু হুম্বা বাবার পাল্লায় পড়লেই মুশকিল। এবার কর্নেল জিজ্ঞেস করলেন, হুম্বা বাবাটা কি রামলাল? রামলাল গম্ভীর মুখে চাপা স্বরে বলল, সেটা আদমি আছে না জানোয়ার আছে কেউ জানে না, কিন্তু প্রথমে কানে আসে তার পিলে চমকানো ডাক, কতকটা এই রকম। বলে সে সেই আজগুবি ভূত প্রেত বা দত্তিদানোর ডাক শুনিয়ে দিল, হুম্বা হুম্বা হুম্বা। রামলাল দম নিয়ে বলল, এই রকম হাঁকডাক করতে করতে সে জঙ্গলে ঝড় বইয়ে দেবে, আর সেই ঝড়ের মধ্যে শুকনো পাতা মাটিতে যা কিছু পড়ে থাকে সব বাই বাই করে ঘুরতে থাকে, আর আওয়াজ উঠবে হুহুম্বা হুহুম্বা হুহুম্বা। এই সময় কর্নেলের বন্ধু প্রতাপ সিংয়ের বাড়ি থেকে কথা মতো দুধ, মাছ ইত্যাদি জিনিস নিয়ে একটা লোক এসে গেল। সিংহ সাহেবের ইচ্ছে ছিল আমরা দুপুরে তার বাড়িতেই লাঞ্চ করব, কিন্তু কর্নেল রাজি হননি, কারণ আজ সারাদিন তিনি সেই দুষ্প্রাপ্য বিরল জাতের নীল প্রজাপতির সন্ধানে ঘোরাঘুরি করবেন। রামলাল তখন কিচেনের দিকে চলে গেছে। কর্নেল উঠে দাঁড়িয়ে বাইনোকুলারে রামলালের দেখানো পশ্চিম দিকের সেই কালো পাহাড়টা খুঁটিয়ে দেখে নিলেন। তারপর সহাস্যে বললেন, মজার ব্যাপারটা হলো, আমি যে প্রজাপতির খোঁজে বেরুব সেটা ডেরা ওই দিকের একটা নদীর অববাহিকায়। নদীর নাম মৌলি। মৌলি নদীর অন্য পাড়েই জঙ্গলে ঢাকা পাহাড়, সেখানে নাকি হুম্বা নামে কি একটা থাকে। জয়ন্ত ঝটপট তৈরি হয়ে নাও, রামলালকে কোথায় যাচ্ছি তা বলার দরকার নেই। আমরা এই পুরনো বাংলোর দোতলায় পূর্ব দক্ষিণ কোণের বড় ঘরটিই নিয়েছিলাম। এই ঘর থেকে পূর্ব, দক্ষিণ ও পশ্চিম তিনটে দিকই দেখা যায়। দরজা বন্ধ করে কর্নেল এবং আমি নিচে নেমে গেলুম। তারপর দেখলুম রামলাল সেই লোকটার সঙ্গে কথা বলছে। লোকটা আমাদের দেখে সেলাম দিল, তারপর বারান্দার দিকে এগিয়ে এসে বলল, সিনহা সাহেব বিকেলে 4টে আপনাদের চাঁদ খেতে ডেকেছেন। কর্নেল বললেন, ঠিক আছে, তোমার সাহেবকে বলো আমরা ঠিক সময়ই তার বাড়িতে হাজির হব। সে আবার সেলাম ঠুকে চলে গেল। আমরা যখন বারান্দা থেকে নামছি, রামলাল এসে বলল, কর্নেল সাহাব, আমার কথাটা মনে আছে তো? পশ্চিমের পাহাড়ে হুম্বার পাল্লায় যে পড়ে সে প্রাণ নিয়ে ফিরতে পারে না। কর্নেল হাসলেন না, কপট গাম্ভীর্যে বললেন, আচ্ছা রামলাল, তুমি যে হুম্বার ডাক শোনালে, এটা কি তুমি নিজের কানে কখনো শুনেছ? রামলাল বলল, না স্যার, মাস তিনেক আগে আপনাদের মতো একজন বাঙালি সাহেবকে নিয়ে সিনহা সাহেব ওইদিকে শিকার করতে গিয়েছিলেন। তাদের মুখেই শুনেছি পাহাড়ে পিছন দিকের কোন আমলের রাজবাড়ির চিহ্ন আছে। সেখানে বড় বড় অনেকগুলো থামও আছে, সেগুলো ভাঙেনি। দুজনে সাহস করে সেখানে গিয়েছিলেন, তারপর ওই আজগুপি ভয়ঙ্কর হাঁকডাক শুনে প্রাণ হাতে করে ফিরে আসেন। ভাগ্যিস তখন মৌলি নদীতে জল ছিল না। কর্নেল বললেন, ঠিক আছে, যদি দৈবাত হুম্বার পাল্লায় পড়ি তাহলে আমরাও পালিয়ে আসব, কিন্তু তুমি যে বললে তার পাল্লায় পড়লে কেউ বাঁচে না। রামলাল বলল, হ্যাঁ কর্নেল সাহেব, উনাদের হাতে বন্দুক ছিল, তাই গুলির আওয়াজের ভয় দেখিয়েছিলেন, কিন্তু এখানে দেহাতি মানুষের বন্দুক কোথায়? গরিব মানুষ, তারা তো বন জঙ্গলে কাঠ কুড়োতে শিকার করতে যায়, তারাই মারা পড়ে। কর্নেল আর কথা না বাড়িয়ে হাঁটতে শুরু করলেন। তার পিঠে আটা কিটব্যাগ, কিটব্যাগের কোনা দিয়ে প্রজাপতি ধরার জালটা দেখা যাচ্ছিল, আর গলা থেকে দিব্যি ক্যামেরা ও বাইনোকুলার ঝুলছিল। আমরা বাংলোর পথ পেরিয়ে একটা এবড়ো খেবড়ো পথে পশ্চিম দিকে হাঁটতে থাকলুম। দুধারেই পাথুরে লাল মাটির মাঠ
এবং সেখানে ইতস্তত ঘন ঝোপঝাড়। কোথাও দু একটা গাছ আর প্রকাণ্ড প্রকাণ্ড কালো পাথর পড়ে আছে। এই পথটা দিয়ে লোকেরা তত হাঁটাচলা করে না বলে মনে হলো। প্রায় আধ ঘন্টা চলার পর ঝোপ এবং পাথরের চাইগুলো ঘন হয়ে উঠল। কর্নেল একখানে একটা গাছের ছায়ায় দাঁড়িয়ে পকেট থেকে ভাঁজ করা ম্যাপ বার করলেন। তারপর বললেন, আমাদের এবার বাঁদিকে এগিয়ে যেতে হবে, তাহলেই মৌলি নদীর কাছে পৌঁছানো সহজ হবে। নদীর দুদিকে ঘন ঝোপঝাড় আছে, আর সেই সব ঝোপে প্রচুর ফুল ফোটে। সিনহা সাহেব আমাকে খবর দিয়েছিলেন, নদীর এপারেই তিনি এক ঝাঁক নীল প্রজাপতি দেখতে পেয়েছিলেন। প্রজাপতিগুলো আকারে তেমন বড় নয়, কিন্তু তাদের ডানা দুটো হালকা নীল। কোনো ঝোপের মাথায় বসে থাকলে মনে হবে কোনো নীল রঙের ফুল ফুটে আছে। এই প্রজাতির কথা আমি বইয়ে পড়েছিলাম, কিন্তু এবার যদি ভাগ্যে থাকে অন্তত ছবি তুলতে পারবো। বলে পা বাড়িয়ে তিনি একটু থেমে দাঁড়িয়ে বললেন, তুমি তোমার পকেটের রিভলভারে 6টা বুলেট ভরে নিয়েছো তো? অন্য কিছু না হোক, ভালুক, বুনো শুয়োর অথবা এক ধরনের হিংস্র নেকড়ের উপদ্রব আছে। মানুষকে দেখলেই তারা হামলা করে। অতএব সবসময় চারদিক দেখে কান সতর্ক রেখে আমাদের এগিয়ে যেতে হবে। আকাশে কখনো টুকরো টুকরো মেঘ ভেসে বেড়াচ্ছে এবং ছায়া দিচ্ছে, কখনো প্রচণ্ড রোদে শরীর জ্বলে যাচ্ছে। ক্রমশ ঝোপঝাড়গুলোর উচ্চতা কমতে থাকলো। এবার কর্নেল বাইনোকুলারে চারদিক দেখছিলেন এবং নিঃশব্দে পা ফেলছিলেন। মিনিট 15-20 মধ্যে আমাদের কানে জলের শব্দ ভেসে এলো। তারপর কিছুক্ষণের মধ্যেই পাহাড়ি নদী মৌলিকে দেখতে পেলুম। জলের রং গাঢ় হলদে এবং নদীর বুকে বড় বড় পাথর জেগে আছে। সেজন্যই জল অদ্ভুত শব্দ করে বয়ে যাচ্ছে। এবং নদীর ধারে একটা গাছের ছায়ায় দাঁড়িয়ে কর্নেল বললেন, আমাদের বাইনোকুলার অত্যন্ত শক্তিশালী, তা তো তুমি জানো। প্রায় 1 মাইল দূর অবধি খুঁটিয়ে সব কিছু দেখা যায়, তা তো জানোই। অথচ কই সেই নীল প্রজাপতি? বললুম, আপনার বন্ধু সিনহা সাহেব আপনাকে প্রজাপতির লোভ দেখিয়ে ডেকেছিলেন, কিন্তু আমার ধারণা তিনি রামলাল যে হুম্বার কথা বলছিলেন তার বিরুদ্ধে অভিযানে নামবার জন্যই সম্ভবত আপনাকে ডেকেছিলেন। আজ কোনো কারণে হয়তো তিনি বেরোননি। বিকেলে চায়ের আসরে হয়তো কথাটা তিনি জানাবেন এবং অভিযানের প্ল্যান তৈরি করবেন। কর্নেল বাইনোকুলারে ডান দিকে প্রজাপতি খুঁজছিলেন। হঠাৎ বললেন, কী আশ্চর্য, এখানে একটা পুরনো লোহার ব্রিজ আছে, তা তো আমাকে কেউ বলেনি। বললেন, ম্যাপটা দেখি তো, ম্যাপে কি আঁকা আছে? তারপর বললেন, ম্যাপটার ডান দিকে আমি খুঁটিয়ে দেখিনি। দেখছি পাহাড়ের উপরে এক রাজবাড়ির ধ্বংসাবশেষ আছে। অনেক উঁচু প্রকাণ্ড সব পাথরের থাম দাঁড়িয়ে আছে। আচ্ছা, চলো তো ওই ব্রিজের কাছে এগিয়ে যাই। ডান দিকে জঙ্গল এবং পাথরের ভিতর দিয়ে সাবধানে কিছু দূর এগিয়ে হঠাৎ আবিষ্কার করলুম এবড়ো খেবড়ো রাস্তাটা বোধহয় হারিয়ে গেছে। কিন্তু হারায়নি, আমরা ভুল পথে এসেছিলুম। এতক্ষণে ঘুরপথ বাঁদিকে নদীর ওপর একটা গাড়ি যাওয়ার মতো চওড়া ব্রিজ দেখতে পেলুম। ব্রিজের দুপাশে মরচে ধরা আর পাটাতনে চওড়া কাঠ সাজানো। লোহার পাত দিয়ে সেগুলো গাঁথা আছে, তবে বেশিরভাগ জায়গায় ভেঙে গেছে। তাই এই ব্রিজ পেরিয়ে যেতে হলে খুব সাবধান হওয়া দরকার। ব্রিজের উপর দাঁড়িয়ে ওপারটা কর্নেল বাইনোকুলারে দেখছিলেন। বলেন, জয়ন্ত, নীল প্রজাপতির খোঁজ পেয়ে গেছি, সাবধানে এগিয়ে এসো। ব্রিজের কাঠে পা ফেলতেই মচমচ শব্দ করছিল। ভেঙে পড়বে না তো? কিন্তু ততক্ষণে কর্নেল ব্রিজের শেষ প্রান্তে পৌঁছে গেছেন। তারপর তিনি নিচে নেমে প্রজাপতি ধরা জালটা বের করলেন এবং গুড়ি মেরে এগিয়ে গেলেন। আমি ব্রিজের শেষ প্রান্তে গিয়ে তাকে আর খুঁজে পেলুম না। ডান দিকে টানা ঝোপ জঙ্গল। রোদ উজ্জ্বল হলেও খালি চোখে প্রজাপতি দেখা সম্ভব হতো যদি তারা ওড়াউড়ি করত। কিছুক্ষণ পরে ভাবছি কর্নেলকে ডাকবো। এমন সময় ঝোপের ভিতর থেকে কর্নেলকে মাথা তুলতে দেখলুম। তার সামনে এতক্ষণে নীল রঙের এক ঝাঁক প্রজাপতিকে সরে যেতে দেখলুম। কর্নেল জাল হাতে এগিয়ে গিয়েও তাদের নাগাল পেলেন না। তখন তিনি ক্যামেরায় ছবি তুলতে শুরু করলেন। ব্রিজের শেষ দিকটায় একটা ছায়া জড়ানো গাছ ছিল। তার তলায় গিয়ে একটা পাথরে বসে পড়লুম। কর্নেল জালটা গুটিয়ে কিট ব্যাগে গুঁজে দিলেন। তারপর ক্লান্তভাবে হাসতে হাসতে আমার কাছে এসে আরেক টুকরো পাথরে বসলেন। তারপর বললেন, তাহলে দেখা যাচ্ছে সিনহা সাহেব ঠিক খবরই দিয়েছিলেন। চলো এবার ফেরা যাক।
আমরা সবে উঠে দাঁড়িয়েছি এমন সময় কালো পাহাড়ের নিচের দিকে ঝোপঝাড় জঙ্গল ভেদ করে একদল বুনো কুকুরকে দৌড়ে যেতে দেখলুম। পরক্ষণেই চোখে পড়ল তার একটা সাম্বার হরিণকে তাড়া করেছে। এই জঙ্গলে তাহলে সত্যিই বন্যজন্তু আছে। কর্নেলকে কথাটা বলবো ভেবেছি, এমন সময় দেখি সেদিক থেকে জনা 4-5 সশস্ত্র আদিবাসী এসে আমাদের সামনে দাঁড়ালো। তাদের একজন বলল, আপনাদের বন্দুক নেই স্যার? বুনো কুকুরগুলোর হাত থেকে হরিণটার বাঁচার আশা নেই। আমরা ওই হরিণটাকে মারবো বলেই বসেছিলুম, হঠাৎ কোত্থেকে ওই বজ্জাত কুকুরগুলো এসে গেল। অন্য একজন বলল, হরিণটার মাংসে আমাদের 2 বসতির লোকের ভোজ হয়ে যেত। কর্নেল বললেন, তোমরা কুকুরগুলোকে তাড়া করে গেলে না কেন? অমনি তাদের মুখে ভয়ের ছাপ পড়ল। তারা কর্নেল আমাকে নিয়ে যখন বাংলোয় ফিরলেন তখন প্রায় 12:30 বাজে। বাংলো চৌকিদার বলল, সিনহা সাহেবের লোক এসেছিল স্যার, আপনাদের জন্য উনি গাড়ি পাঠাবেন, আপনারা স্নান করে রেডি হন। কর্নেল শকৌতিকে বললেন, রামলাল, আমরা কিন্তু হুম্বার ডেরার কাছাকাছি গিয়েছিলুম। ওখানে একটা সম্বার হরিণকে একদল বুনো কুকুর তাড়া করে গেল। কজন আদিবাসী ওই সম্বারটাকে মারতে এসেছিল। দুর্ভাগ্য, ওরা পারেনি। ওরা বলল, ওদিকে গেলে আপনারা হুম্বার পাল্লায় পড়বেন। রামলাল মুচকি হেসে বলল, ওদের কি পালিয়ে আসতে দেখলেন, নাকি হরিণের লোভে ওরা দৌড়ে গেল? কর্নেল বললেন, না, ওরাই তো আমায় হুম্বার কথা বলে অন্য পথে চলে গেল। বাংলোর ঘরে ঢুকে জামা কাপড় বদলে আমি স্নান করে নিলুম। বাংলোয় বিদ্যুৎ আছে, পাম্প করে জল তোলা যায়। তাছাড়া জল গরম করার জন্য বাথরুমে গিজারও লাগানো আছে। বেজায় ঠান্ডা জল, একটু গরম জল মিশিয়ে তবেই স্নান করা গেল। কর্নেলের তো মিলিটারি জীবনের অভ্যাস, মাসে 3-4 দিন স্নান করেন। উনি ঠান্ডা লাগবার ভয়ে স্নান করলেনই না। একটু পরেই নিচে গাড়ির শব্দ শোনা গেল। রামলাল উপরে এসে বলল, স্যার, সিনহা সাহেব গাড়ি পাঠিয়েছেন, চলো আমরা যাচ্ছি বলে কর্নেল বাথরুমে প্যান্ট শার্ট বদলে নিলেন। তারপর কিছুটা ভদ্রস্থ পোশাকে বেরুলেন। নিচে কালো রঙের একটা অ্যাম্বাসাডার গাড়ি দাঁড়িয়েছিল। গাড়ির ড্রাইভার আমাদের চেনা, তার নাম অনিল। সেই আমাদের স্টেশন থেকে এই বাংলোর ভোরবেলা পৌঁছে দিয়েছিল। সে গাড়ি স্টার্ট দিতে বলল, সে নীল প্রজাপতি কি দেখতে পেলেন স্যার? কর্নেল বললেন, না, ওরা বড্ড চতুর, তোমার সাহেব ঠিকই বলেছিলেন। আমরা যেখান দিয়ে যাচ্ছিলাম সেটা পুরনো আমলের বাঙালি টোলা। দুই দিকে উঁচু জায়গার উপর গাছপালার ফাঁকে একতলা বাংলো বা দোতলা বাড়ি দেখা যাচ্ছিল। সবই জরাজীর্ণ অবস্থা। একটু পরেই বাঁদিকে ঘুরে নিউ টাউনশিপ এলাকায় পৌঁছলুম। সেখানে একটি টিলার গায়ে প্রতাপ সিংহের বাড়ি। তার পৈতৃক বাড়ি শুনেছি কৈলাসগড়ের ভিতরের দিকে। উনি এখানে একতলা সুদৃশ্য বাংলো বাড়ি বানিয়ে বাস করছেন। চারদিকে ফুলের বাগান, কত রকমের ক্যাকটাস, শুধু গাড়িটাই যা পুরনো। আমাদের গাড়ি বাংলোর লনে ঢুকলে একটু কৌতুক করে বললুম, মিস্টার সিনহা, আপনার এই বাড়ির সঙ্গে আপনার পুরনো মডেলের গাড়ি মানায় না, আপনি একটা নতুন মডেলের গাড়ি কিনুন। সিনহা সাহেব বললেন, আপনি তো জানেন না, ওটা গাড়ি নয়, ওটা একেবারে চন্দ্রযান। পশ্চিমের পাহাড়ে ওই যে ব্রিজ নিশ্চয়ই দেখেছেন, ওই গাড়ি নিয়ে আমি কতবার ব্রিজ পেরিয়ে শিকারে গেছি। ডাইনিং রুমে খাবার আয়োজন করা হয়েছিল। খাওয়া দাওয়ার পর খোলা বারান্দায় বসে কর্নেল চুরুট ধরালেন। তারপর বললেন, আপনি বলেছিলেন সেই আজগুবি ভূতপ্রেত বা জন্তুটার নাম নাকি হুম্বা, কিন্তু রামলাল আর জঙ্গলের ওখানে দেখা আদিবাসীরা আমাদের বলল ওটার নাম হুহুম্বা। মিস্টার সিনহা বললেন, যারা হুম্বা বলছে তারা ওই প্রাণীটাকে দেখেনি বা তার ডাকও শোনেনি। আমি এক আদিবাসী সর্দারের মুখে শুনেছি সে দলবল নিয়ে বুনো শুয়োর মারতে গিয়ে ওই অদ্ভুত প্রাণীটির পাল্লায় পড়েছিল। তার প্রথম গর্জনটা হুম্বা হলেও পরেরগুলো হুহুম্বা বলেই তিনি সকৌতুকে হুম্বা হুহুম্বা হুহুম্বা বলে ডাক শুনিয়ে দিলেন। তারপর বললেন, ঘণ্টাখানেক পরেই আমরা রওনা দেব। জোরালো টর্চ থাকবে সঙ্গে, আমি রাইফেল ও একটা শটগানও নেব সঙ্গে। তাছাড়া একটা লোডেড রিভলভারও পকেটে থাকবে। আমার কাজের লোক এতোয়ারি বলছিল বরং 1 ডজন হাতবোমা নিয়ে গেলে খুব কাজের হতো। সে নাকি শুনেছে কমাস আগে 2 শিকারী হাতবোমা নিয়ে গিয়েছিলেন। ওই হাতবোমা ফাটিয়ে হুহুম্বাকে ভয় দেখিয়ে ওরা প্রাণে বেঁচেছিলেন। কিন্তু এখন সেই সময় নেই। কর্নেল, রেডি হয়ে যান। জয়ন্তবাবু তৈরি হন, আমি রেডি হয়ে আসছি।
কিছুক্ষণ পরেই আমরা বেরিয়ে পড়লুম। দেখলুম সিনহা সাহেব পায়ে হান্টিং বুট পরেছেন। অনিল ড্রাইভার গাড়ি বের করলো। আমি জিজ্ঞেস করলাম, গাড়ি নিয়ে জঙ্গলে যাবেন নাকি? সিনহা সাহেব একটু হেসে বললেন, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আমাদের গাড়ি ব্রিজের নিচ অব্দিই যাবে, ওখানেই অনিল অপেক্ষা করবে। ভাববেন না, অনিলও নিরস্ত্র নয়, এই শটগানটা অনিলের জন্যই নিলাম। তিনি বসলেন সামনের দিকে, কর্নেল ওর আমি ব্যাক সিটে। গাড়ি বাংলোর পাশের রাস্তা দিয়ে উঠে একটু দাঁড়ালো। সিনহা সাহেব বললেন, আপনাদের বাংলো থেকে কি কিছু নিয়ে আসা দরকার? কর্নেল বললেন, ওই যা, আমি চুরুটের বাক্সটা নিয়ে আসি, বলে তিনি হন্তদন্ত বাংলোয় ঢুকলেন। সিনহা সাহেব হেসে উঠলেন। আমি বললুম, আমি বুঝতে পারছি না, এটা একটা ডেঞ্জারাস অপারেশন, কর্নেল কি চুপচাপ চুরুট খাওয়ার সময় পাবেন? সিনহা সাহেব বললেন, আপনি ওর নিত্যসঙ্গী, কিন্তু বছর 5 আগে আমিও কর্নেল পাখি দেখতে গিয়েছিলাম। ফিরে আসার পথে আমার অন্তত 2টো বুনো হাঁস মারার কথা মনে হলো। বন্যপ্রাণী হত্যা নিষিদ্ধ আইন চালু আছে জেনেও আমার অভ্যাস বন্ধ হয়নি। আমি পক্ষীনিবাস থেকে একটু তফাতের লেকের মতো একটা জায়গায় কর্নেলকে নিয়ে তাকে গাছের ছায়ায় বসিয়ে আমি ঝোপঝাড়ের আড়ালে হাঁস মারতে গেলুম। আমার দুর্ভাগ্য, ঘণ্টাখানেকের পর মাত্র 2টো হাঁস মারতে পারলুম। তারা জলেই পড়েছিল, তবে জলের মধ্যে শুলা গাছের ভেতর। ঝোপ থেকে একটা লম্বা ডাল কেটে হাঁস দুটোকে টেনে নিয়ে কর্নেলের কাছে ফিরলুম। কি আশ্চর্য, উনি 1 ঘন্টায় গোটা 4-5 চুরুট শেষ করেছেন। অবাক হয়ে গেলুম। বললাম, আর আশ বাড়বেন নাকি? তার দরকার নেই, আমার চুরুট ফুরিয়ে গেছে, এখন চলুন, দেখুন কি অবস্থা। কর্নেল ফিরে এলে আমাদের গাড়ি ওই জঙ্গলের পাথুরে পথে দিব্যি এগিয়ে যাচ্ছিল। সামনে সোজা ওই পথ ধরে যাচ্ছিলাম, সেখানে অনিল ড্রাইভার ডান দিকে ঘুরে গেল। সেখানে অন্য পথ পাওয়া গেল। এটাকে পথ বলা যায় না, তবে চলাচল করে পথের চেহারা পেয়েছে। 20 মিনিটের মধ্যে আমরা সেই ব্রিজের ধারে পৌঁছলুম। আমরা গাড়ি থেকে নামার পর অনিল গাড়িটা একটা উঁচু ঝোপের পাশে কিছুটা ফাঁকা জায়গায় ঢুকিয়ে দিল। তারপর পিছন দিকটায় কয়েকটা ঝোপ কেটে ঢাকা দিল, যাতে গাড়িটা দেখা না যায়। গাড়িটা লুকিয়ে রাখার কারণ জিজ্ঞেস করলে অনিল বলল, শুনেছি হুম্বা না হুহুম্বার বড্ড রাগ কালো জিনিসের উপর। সিনহা সাহেব মুচকি হেসে বললেন, সবই শোনা কথা, তুমি তো শুনেছ মানকো হারামের কাছে। সাঁওতালদের মধ্যে সে খুব সাহসী বটে, কিন্তু গুল গল্পের রাজা। অনিল শটগানটা নিয়ে ব্রিজ পেরিয়ে গিয়ে সেই গাছের ছায়ায় পাথরের উপর বসে বলল, আপনারা যান, আমি এই বন্দুকে গুলি পুড়ে বসে আছি। বেটা ছেলে হুহুম্বা এলে ওর নাক লক্ষ্য করে গুলি ছুড়ব। নাককে সব পালোয়ানই ভয় পায়। সিনহা সাহেব তাকে চাপা গলায় সতর্ক করে দিয়ে পা বাড়লেন। তার পিছনে কর্নেল। মাঝে সাঝে তিনি বাইনোকুলার তুলে দুপাশ দেখে নিচ্ছিলেন। এখন আর তার প্রজাপতি ধরার সময় নয়। জঙ্গলের ভিতরে এবার ক্রমশ চড়াই শুরু হয়েছে। ধাপে ধাপে পাথর পড়ে আছে এবং তার ফাঁকে উঁচু গাছের ঘন জঙ্গল গজিয়েছে। আমার হিসাবে প্রায় 100 ফুট ওঠার পর পাহাড়ের ওপাশের ঢালু মাটির রাস্তা দেখা গেল। সাবধানে পা টিপে টিপে এবং গাছগুলো এক হাতে ধরে প্রায় 30-40 গজ আমরা হেঁটে গেলুম। এরপর আবার ওঠা শুরু হলো। উঠতে অসুবিধা হচ্ছিল না, কারণ কোথাও সমতল লাল মাটি, কোথাও ধাপ কাটা পাথর। সিনহা সাহেব হঠাৎ দাঁড়িয়ে বললেন, কর্নেল, আপনার বাইনোকুলারটা দিন। আমি বাইনোকুলার আনিনি, আপনার কাছে একটা আছে দেখে, বলে তিনি কর্নেলের বাইনোকুলারে খুঁটিয়ে কী সব দেখে নিয়ে বললেন, আমাদের এবার ওপাশের ঢাল দিয়ে বেশ কিছুটা এগোতে হবে। তারপরই আপনাদের একটা সেরা আশ্চর্য কীর্তি দেখাবো। মানুষ কি না পারে। এই পাহাড়ের ধারেই আমার পূর্বপুরুষ রাজত্ব করতেন। এইখানেই তাদের প্রাসাদ আর কেল্লা বাড়ি ছিল। পশ্চিমে লক্ষ্য করুন, মাইলের পর মাইল সমতল মাঠ। ওইদিকে জমি চাষ করত সে আমলের চাষিরা। মুঘলদের আক্রমণে সব ধ্বংস হয়ে যায়। আমার প্রপিতামহ দুর্জয় সিনহা এখান থেকে চলে যান কৈলাসগড়ে। এবার আমরা পাহাড়ের একেবারে শীর্ষে পৌঁছেছি, তা বোঝা গেল। অনুমান করলুম মৌলি নদী থেকে এদিকটা প্রায় 300-350 ফুট উঁচু। এটাকে পাহাড় বলার কারণ পাথর ও জঙ্গল। তাছাড়া এর দৈর্ঘ্য, সামনে যত দূর দেখা যায় তত দূর জঙ্গল পাথরের মুকুট পরে এগিয়ে গেছে। তাছাড়া পাহাড়টা একটা পাঁচিলের মতো। আর মিনিট 15 পরেই 3 জনে বসে পড়লুম। কি আশ্চর্য দৃশ্য! ডান দিকে নিচে মোটা মোটা কালো পাথরের থামগুলো দাঁড়িয়ে আছে, এক একটা প্রায় 30-40 ফুট উঁচু। থামগুলো তলার লাইন কংক্রিটের ধ্বংসাবশেষ।
সেখানেও জঙ্গল গজিয়ে আছে। এবার সিনহা সাহেব বললেন, আর কিছু দূর এগিয়ে যেতে হবে, ওদিকটায় কেল্লাবাড়ির ধ্বংসাবশেষ আছে। আমি শুনেছি ওখানেই কোনো একটা ঘর বেছে নিয়ে ভূতপ্রেত বা অদ্ভুত জন্তুটা বাস করে। আমরা আরও কিছু দূর এগিয়ে যেখানে বসলুম সেখানে একটা প্রকাণ্ড বটগাছ, তার নিচে একটা মন্দিরের ধ্বংসাবশেষ। মিস্টার সিনহা বললেন, আমরা বহুবার এখানে এসে এই ধ্বংসাবশেষ থেকে বিগ্রহ খুঁজে বার করার চেষ্টা করেছি, পারিনি। শুনেছি ওখানে পার্বতী দেবীর বিগ্রহ ছিল, পার্বতী আমাদের কুলদেবতা। বলে তিনি তার উদ্দেশ্যে প্রণাম করে বললেন, এখানে বসে একটু বিশ্রাম করা যাক, তারপর সেই হুম বা কী করে দেখা যাক। আমরা তো এখন তার ডেরার কাছাকাছি এসেছি। কর্নেল সবে চুরুট ধরিয়েছেন এবং মিস্টার সিনহা রাইফেলটা তার উড়ুর উপর রেখে একটা গাছে ঠেস দিয়েছেন। আমাদের বসার জায়গায় একটা মসৃণ পাথর। এই সময় হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। এতক্ষণ বাতাস বইছিল না, চারদিক স্তব্ধ ছিল, মাঝে মাঝে পাখির ডাক শোনা যাচ্ছিল। এবার আচম্বিতে শোঁ শোঁ শব্দ, তারপর শব্দটা সনসন করতে করতে একটা আশ্চর্য ঝড়ের আকার নিল। আমাদের নিচের দিকের গাছপালা প্রচণ্ড বেগে দুলতে শুরু করল। তারপর সেটা ডান দিকে এগিয়ে গিয়ে সেই স্থানগুলো চারপাশে ঘুরতে ঘুরতে ভয়ঙ্কর ঝড়ের রূপ নিল। আর সেই সময় সেই ঝড়ের মধ্যে মেঘের গর্জন শোনা গেল, হুম বা হুহুম বা, তারপর আরও ভয়াবহ গর্জন, হুম বা হুহুম বা। আমরা তিনজনে হতচকিত হয়ে বসে রইলুম। কর্নেলের দিকে তাকিয়ে দেখলুম এই গর্জন আর ঝড় কতক্ষণ চলছিল আমি হিসেব করিনি। পরে মিস্টার সিনহা বলেছিলেন 3.5 মিনিট থেকে 4 মিনিট। তবে একটা ব্যাপার বুঝতে পারছিলাম, ওই জান্তব গর্জনটা ছিল প্রতিধ্বনিময়। একটা খালি ঘরের মধ্যে কেউ চিৎকার করলে যেমন তার চিৎকারের সঙ্গে প্রতিধ্বনি মিশে যায়, এও তেমনি। তারপর দেখলুম কর্নেল বাইনোকুলার চোখ থেকে নামিয়ে মৃদু কণ্ঠে বললেন, মিস্টার সিনহা, আমাদের একটু ঝুঁকি নিতেই হবে। আপনি রাইফেল রেডি করুন, সন্দেহজনক কিছু দেখলেই গুলি করবেন। আর জয়ন্ত, তুমিও তোমার আর্মস রেডি করে রাখো। আমার কিন্তু ভয় হচ্ছিল। এই অত্যদ্ভুত ঘটনা কোনো অশরীরী কাজ বলে মনে হয়েছে। কোনো মানুষ বা জন্তু এর পিছনে নেই। এতকাল পরে কর্নেল কি অশরীরী প্রেতাত্মার সঙ্গে লড়াই করতে যাচ্ছেন? শুনেছি ওদের গায়ে নাকি আঘাতই লাগে না। ততক্ষণে কর্নেল কয়েক হাতে এগিয়ে ডান দিকে যেখানে পা রাখলেন সেদিকটা দেখে অবাক হলুম। কোনো প্রাচীনকালে কেউ যেন এখান থেকে কোনাকুনি পাথরের সিঁড়ি তৈরি করে রেখেছে। সিঁড়ির ধাপগুলো অন্তত 4 ফুট চওড়া, কোনো ধাপই মসৃণ নয়। জায়গায় জায়গায় ধাপে ফাটল ধরেছে, আর সেই ফাটল দিয়ে ঝোপ গজিয়েছে। নিচে অবধি সিঁড়িটার অবস্থা বোঝা যাচ্ছিল না। মিস্টার সিনহা চাপা স্বরে বললেন, এই সিঁড়ির কথা আমি আমার ঠাকুরদার কাছে শুনেছিলাম। তাহলে দেখা যাচ্ছে বংশ পরম্পরায় শোনা কথায় ভুল নেই। কিন্তু কর্নেল খুব সাবধানে পা ফেলবেন। এই সিঁড়ির নিচে নাকি একটা গভীর খাদ বা সুড়ঙ্গ আছে। আমার স্পষ্ট মনে পড়ছে না সুড়ঙ্গ নাকি গভীর খাদ, তাই আপনি বাইনোকুলারে লক্ষ্য রেখে এগোন। এখানে আমরা পশ্চিম আকাশের সূর্য থেকে যথেষ্ট রোদ পাচ্ছি। ধাপের পর ধাপে পা ফেলে এবং বাঁ হাতে ঝোপের ডাল আঁকড়ে ধরে অনন্তকাল ধরে নেমে চলেছি। খুব ধীরে নামছিলুম বলে বোধহয় এরকম একটা অনুভূতি জেগে উঠেছিল। মাঝে মাঝে পিছু ফিরে দেখে নিচ্ছিলুম কেউ আমাদের অনুসরণ করছে কিনা, কারণ সে অতর্কিতে ধাক্কা দিলে আমাদের কি অবস্থা ঘটবে বোঝা যাচ্ছে না। হয়তো অনন্ত পাতালের তলিয়ে যাব। নিচের দিকে আবছা আধার, কারণ সূর্য এখন দূর পশ্চিমের কালো পাহাড়ের আড়ালে চলে গেছে। কর্নেল পকেট থেকে টর্চ বের করে বললেন, আপনারাও হাতে টর্চ নিন, দরকার হলে জ্বালবেন। শুধু আমি টর্চ ফেলে পা ফেলব, আপনারা আমাকে সাবধানে অনুসরণ করবেন। প্রায় 20 মিনিট পর কর্নেল থমকে দাঁড়ালেন। তারপর বললেন, নিচে একটা ইদারার মতো গর্তে জল দেখতে পাচ্ছি, তার ওধারে একটা ভেঙে পড়া ঘরের দেওয়াল। এবার আমরা সিঁড়ি ছেড়ে ডান দিকে নামছি। ঝোপগুলো আঁকড়ে ধরে নামবেন কিন্তু। 10 ফুট নিচে পাথরে বাঁধানো গোলাকার জলাধার বা ইদারা দেখতে পেয়েছিলুম। সেটাকে এড়িয়ে কর্নেল পাঁচিলটার কাছে পৌঁছালেন। তারপর গুড়ি মেরে বসে ঘুরে ঠোঁটে আঙুল রাখলেন। তার মানে আমাদের বিন্দুমাত্র শব্দ করা চলবে না। এটা একটা ফাটল ধরা মেঝে। আশ্চর্য, মেঝেটা যেন মার্বেল পাথরের। সামনের ঘরেরই আরেকটা মার্বেল পাথরের বলে মনে হলো। দেয়াল দাঁড়িয়ে আছে। পিছনের দেয়ালটা
সম্ভবত ঝড় বৃষ্টির চাপে অথবা কোনো কারণে ক্ষয়ে গেছে এবং ঘন শ্যাওলা ও গুল্ম গজিয়ে আছে। সামনের দেওয়ালের ভাঙা অংশ সরিয়ে এগিয়ে গিয়ে দেখি সামনে একটা প্রকাণ্ড গোলাকার স্তূপ, বৌদ্ধদের স্তূপের মতো। সেটা কালো পাথরের। স্তূপটা গুল্ম লতা পাতায় ঢাকা। সামনের দিকে আন্দাজ ফুট 6 লম্বা আর ফুট 4 চওড়া একটা দরজা। সেই দরজার উপর লতা পাতার ঝালর নেমে এসেছে। কর্নেলের ডান হাতে রিভলভার, বাঁ হাতে টর্চ। ঝালর সরিয়ে ভিতরে আলো ফেললেন। তারপরই স্তূপের ভিতর গুলি না ছুঁড়ে মাথার উপরে একটা গুলি ছুড়লেন। অমনি স্তূপের অন্যদিকে একটা সস্বর খড়খড় শব্দ শোনা গেল। মিঠা শ্রীনা উৎসাহের চোটে সেই দিকটা লক্ষ্য করে রাইফেলের গুলি ছুড়লেন, কিন্তু কোনো জন্তুর আর্তনাদ শোনা গেল না। সামনে গাছপালা এবং ঝোপঝাড়গুলোর মধ্যে দিয়ে একটা কিছু যেন পালিয়ে যাচ্ছে বোঝা যাচ্ছিল। মিস্টার সিনহা স্তূপের ডান পাশ দিয়ে এগুতে যাচ্ছিলেন। কর্নেল তাকে নিষেধ করে বললেন, না, আপনি অকারণ বুলেট খরচ করবেন না মিস্টার সিনহা। মিস্টার সিনহা বললেন, কিন্তু জানোয়ারটা যে পালিয়ে গেল। কর্নেল বললেন, 1 মিনিট, আমি কিটব্যাগ থেকে জঙ্গল কাটা ছোড়াটা বার করি। তিনি জঙ্গল নাইফ বার করে স্তূপের দরজায় ঝুলন্ত লতাগুলো পরিষ্কার করে কেটে ফেললেন। তারপর ভিতরে টর্চের আলো জ্বেলে বললেন, এ তো দেখছি রীতিমতো আমাদের মতোই মানুষের গোপন ডেরা। তিনি ভিতরে ঢুকতেই আমরাও ভিতরে ঢুকে পড়লুম। দেখলুম ভেতরটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। এক কোণে একটা খাটিয়ায় বিছানা পাতা, অন্য পাশে রান্নার আসবাবপত্র আর একটা কুঁজোতে জল ভরা। একটা কেরোসিন কুকারও দেখা গেল, এবং সবচেয়ে অদ্ভুত জিনিস, এক পাশে একটা ব্যাটারি আর তার সঙ্গে কি একটা যন্ত্র ফিট করা আছে। মিস্টার সিনহা গতবাক হয়ে দাঁড়িয়েছিলেন। বললেন, আশ্চর্য, বড়ই আশ্চর্য কর্নেল সাহেব। আমরা কার ডেরায় হাজির হয়েছে জানেন? জগা পাগলার। স্কুলে সায়েন্স পড়াতো, মাঝে মাঝে আজগুবি কীর্তি দেখিয়ে তাক লাগিয়ে দিত। তারপর নিজের একমাত্র ছেলের উপর কি এক্সপেরিমেন্ট চালাতে গিয়ে তাকে মেরে ফেলেছিল। ছেলেটার মা নেই। পুলিশ জগন্নাথ মুখুজ্জিকে অ্যারেস্ট করতে এসে দেখেছিল তার ঘরে কেউ নেই। কর্নেল জিজ্ঞেস করলেন, এটা কতদিনকার আগে কথা? মিস্টার সিনহা বললেন, তা প্রায় বছর 7-8 হবে। আমরা জানতুম জগা পালিয়ে গেছে, তবে এক আদিবাসী বুড়ো আমাকে বলেছিল পশ্চিমের পাহাড়ের জঙ্গলের ভিতর জগন্নাথ মুখুজ্জিকে নাকি দাঁড়িয়ে থাকতে দেখেছে। লোকটা সাড়া পেয়ে সে উধাও হয়ে যায়। তার কথা কেউ বিশ্বাস করেনি। আমাদের ধারণা ছিল সে আরও বদ্ধ পাগল হয়ে দূরে কোথাও পালিয়ে বেড়াচ্ছে। তবে হ্যাঁ, ওকে সবাই জগা পাগলা বলে ঠাট্টা করলেও মনে মনে জানতুম লোকটা প্রতিভাবান। সুযোগ পেলেই সে একজন বড় বিজ্ঞানী হতে পারত। কর্নেল কথাগুলি শোনার পর সেই ব্যাটারি চালিত যন্ত্রটার কাছে এগিয়ে গিয়ে একটা বোতাম টিপে দিলেন। অমনি আমাদের কানে তালা ধরানো গর্জন শুরু হলো, হুম্বা হুহুম্বা হুহুম্বা। আমি আর সিনহা সাহেব 2 কানে আঙুল দিয়েছিলাম, কিন্তু কর্নেলের মিলিটারি কান। কত ভয়ঙ্কর কামান গর্জন শুনেছেন যুদ্ধক্ষেত্রে, কাজে এই আওয়াজ তো তাদের কাছে নস্যি। উপরন্তু তিনি যন্ত্রটার লাল বোতামটা দ্বিতীয়বার টিপে দিলেন। অমনি গর্জনটা আরও বাড়ল, হুম্বা হুহুম্বা হুহুম্বা হুম্বা হুহুম্বা হুহুম্বা। মিস্টার সিনহা মনে মনে চটে গিয়েছিলেন। তিনি লাল বোতামটার পাশে কালো বোতামটা টিপে দিলেন, আর তখনই গর্জন থেমে গেল। বোঝা গেল মিস্টার সিনহা যথেষ্ট বুদ্ধিমান, কারণ গর্জনটা একেবারে থেমে গেল। সব তো হলো, কিন্তু সেই অদ্ভুত ঝড়টা কীভাবে তৈরি করেন বিজ্ঞানী মশাই? আর সেই ঝড়ে গাছপালা পাতা সব কাঁপতে থাকে ও উঠতে থাকে কিভাবে, সেটা জানা দরকার। কর্নেল এবং মিস্টার সিনহা টর্চের আলো জ্বেলে যন্ত্রটা পরীক্ষা করতে থাকলেন। এ সময় 3 জনেই যন্ত্রের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ স্তূপেরও পাশে লতা পাতায় ঝালর সরিয়ে একটা রোগা পটকার চেহারার অসম্ভব ফ্যাকাশে রঙের লোক দাঁত মুখ খিচিয়ে বলল, এই পথ। হঠাৎ সিনহা চমকে উঠেছিলেন। এবার সেই লোকটাকে দেখে হু হু করে হেসে উঠলেন। আরে জগা যে, এসো জগা ভায়া, এভাবে যে তোমার দর্শন পাবো ভাবতে পারিনি। আমরা তোমার ঘরে বেআইনিভাবে ঢুকেছি বটে, তবে তত কিছু ক্ষতি করিনি। তোমার এই মজার যন্ত্রটিকে পরীক্ষা করতে গিয়ে আমাদের আক্কেল গুরুম হয়ে গেছে। বিজ্ঞানী ভদ্রলোকের গায়ে একটা হাত কাটা ফতুয়া, পরনে ছেঁড়া ফুল প্যান্ট, খালি পা, তার খাড়া নাকের নিচে সাদা গোপদাড়ি, মাথার চুলও সাদা এলোমেলো, নাকের ডগায় একটা চশমা। তিনি মাথার উপর কি একটা টিপে দিতেই ঘরের ভিতরটা আলো হয়ে গেল। তারপর পাগলা বিজ্ঞানী কর্নেলের দিকে তাকিয়ে তেমনি দাঁত মুখ খিচিয়ে বললেন, এটা নাকি সেই টিকটিকি কলকাতা থেকে এনেছো সবাই চাঁদা তুলে, আর সেই খবর প্রচার করার জন্য ওই ছোকরা সাংবাদিককে ভাড়া করে এনেছো? হুঁ বাবা, সব খবর রাখি। মিস্টার সিনহা বললেন,
ছি ছি জগা ভায়া, অতিথিদের অপমান করতে নেই। উনি সারা ভারতের পরিচিত প্রকৃতিবিদ কর্নেল নীলাদ্রি সরকার। তার এই বন্ধু বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত চৌধুরী, দৈনিক সত্য সবকের সাংবাদিক। বিজ্ঞানী মশাইয়ের মুখে হঠাৎ অদ্ভুত হাসি ছলকে উঠল। বললেন, তাহলে তো তোমাদের ক্ষমা করা যায়, কারণ আমি মানকোকে দিয়ে গোপনে কৈলাসগড় থেকে দৈনিক সত্যসেবক এনে পড়ি। বাংলা আমার মাতৃভাষা, বাংলা না পড়লে কষ্ট হয়। তা এসে পড়েছ যখন বসো বসো, একটা মাত্র চেয়ার। কলেজ সাহেব, আপনি চেয়ারটাতে বসুন। আর আপনি যে ঘন ঘন কফি খান সে খবরও রাখি। আর আমার দিকে আঙুল তুলে বললেন, এই ছোকরা লেখে ভালো। মিস্টার সিনহাও আমাকে বিছানায় বসিয়ে কুকারে কেডলি চাপিয়ে আগুন ধরিয়ে দিলেন। তারপর বিছানার তলা থেকে 3টে গেলাস বার করলেন। বললেন, আমি 1 ডজন গেলাস কিনেছিলাম আমার কাজকর্মের জন্য, কাজ হয়ে গেছে, গ্লাসগুলো টাটকা আছে, আপনারা স্বচ্ছন্দে এতে করে কফি খেতে পারেন। কর্নেল সাহেবের কথা পড়ে পড়ে কফি আমিও খাওয়া শুরু করেছি। আমাকে তো রাত্রি জাগতে হয়। কেন, আপনার তো এই জঙ্গলে ভয় হবার কথা নয়? কর্নেল সকৌতুকে বললেন, আপনার ভয়ে তো সব জন্তু জানোয়ার পালিয়ে যাবে। বিজ্ঞানী হাসলেন শুনে। খিক খিক করে হেসে দুধ গরম করে কফিতে চিনি ও দুধ মিশিয়ে কফি পরিবেশন করলেন। বললেন, কর্নেল সাহেবের বাড়িতে একজন কফি করে, তার কী যেন নাম? কর্নেল বললেন, আপনি তার মতো যদি কফি করা শিখতে চান তবে মানকো হারামকে বলবেন কলকাতায় গিয়ে যেন শিখে আসে, সে শিখিয়ে দেবে। বিজ্ঞানী জগন্নাথ মুখুজ্জের দাঁত মুখ খিচিয়ে বললেন, না, এই বুড়ো বয়সে আর কফি করা শিখব না। আপনার এই ষষ্ঠীচরণ এসে সব জেনে বাইরে বলে দেবে। আমরা বললাম, না, কাউকেই কিছু বলবে না, চিন্তা নেই। বিজ্ঞানী করজোরে বললেন, আপনাদের মিনতি করছি, আমার কথা কাউকে বলবেন না যেন, তাহলে আমার ইচ্ছা পূরণ হবে না। কর্নেল বললেন, আপনার ইচ্ছাটা কি মিস্টার মুখার্জি? বিজ্ঞানী মশাই কাচু মুখে বললেন, আমাকে মিস্টার টিস্টার বলবেন না, আমি জগা পাগলা। তবে ইচ্ছের কথা যখন জিজ্ঞেস করছেন তখন একটু আভাস দিই, খুলে বলবো না। কথাটা বলে তিনি কিছুক্ষণ চোখ বুজে নিচের মেঝের দিকে তাকিয়ে রইলেন। তারপর অতি কষ্টে বললেন, আমার বুদ্ধির দোষে যাকে হারিয়েছিলাম তাকে ফিরিয়ে আনার জন্য এই গোপন জায়গায় ল্যাবরেটরি তৈরি করতে চাই। এটা ল্যাবের প্রথম ধাপ, তারপর ধীরে ধীরে করব। কিন্তু টাকার অভাব, কতগুলো জিনিস কিনে আনতে হবে। মিস্টার সিনহা বললেন, যত টাকা লাগে আমি তোমাকে দেব। বলো তো, আমি 1 সপ্তাহের মধ্যে টাকা এনে গোপনে এসে তোমাকে দিয়ে যাব। কিন্তু বলো তো, তুমি কী শুরু করতে চাও? বিজ্ঞানী মশাই মুখে হাত চাপা দিয়ে ডুকরে কেঁদে উঠলেন। পরে বোঝা গেল তিনি যে ছেলেকে হারিয়েছেন তাকে ফিরিয়ে আনতে চান। কিন্তু সে কি সম্ভব? কর্নেলের দিকে তাকিয়ে দেখি তার মুখে একটা উজ্জ্বলতা ফুটে উঠেছে। তিনি বললেন, আধুনিক যুগে কোনো কিছুই অসম্ভব নয় মিস্টার মুখার্জি। কৃত্রিম কোষ তৈরি করে ল্যাবে জীববিজ্ঞানীরা অনেক কিছু সৃষ্টি করতে পারছেন। আণবিক জীববিজ্ঞানী ওয়াটসন বলেছেন, এরপর আমি ল্যাবে মানুষ তৈরি করব। বিজ্ঞানী মশাই বললেন, জানি, আমার কাছে জীববিজ্ঞানীদের অনেক বই আছে, তবে সেগুলো আমি বাইরে একটা গোপন ঘর আবিষ্কার করেছি, সেখানে রেখে দিয়েছি। সেটাকে আমার পড়ার ঘর বলতে পারেন। মিস্টার সিনহা সহাস্যে বললেন, লোকে তোমাকে জগা পাগলা বলে ঠাট্টা করত, কিন্তু আমি অন্তত জানতাম তোমার মধ্যে একজন প্রতিভাবান মানুষ আছে। এখন বোঝা যাচ্ছে গোপনে কাজ করার জন্য নিজেকে আড়াল করতে তুমি হুম্বা হুম্বার মতো দানব শব্দ তৈরি করেছ। কিন্তু ঝড় তৈরির রহস্য দেখাও। বিজ্ঞানী মশাই বললেন, ব্যাপারটা তত কিছু কঠিন না। এই চারদিকের গাছপালা জঙ্গল থেকে আমি কৃত্রিম উপায়ে রাতের দিকে কার্বন মনোক্সাইড গ্যাস সংগ্রহ করি। সেগুলো স্তূপের পাশে একটা প্রাচীন সুড়ঙ্গের মধ্যে জমিয়ে রাখি। তার মুখে একটা পাইপ লাগানো আছে, এই দেখো। বলে তিনি ব্যাটারির পাশে মোটর গাড়ির ব্রেকের মতো উঁচু হয়ে থাকা একটা লোহার প্যাডেলে চাপ দিলেন। বার কতক চাপ দেওয়ার ফলেই বাইরে একটা তুমুল আলোড়ন উঠল। শো শো শব্দ, শনশন শব্দ। শব্দটা ক্রমশ দূরে ছড়িয়ে যাচ্ছিল। বিজ্ঞানী আরেকটা প্যাডেল চেপে বললেন, এসবের আয়োজন বাধ্য হয়েই করতে হয়েছে। পদ, তোমার ভাগ্য ভালো যে স্বনামধন্য প্রকৃতিবিজ্ঞানী ও রহস্যভেদী কর্নেল সাহেবকে সঙ্গে পেয়েছ, নাহলে আমার এই কাজের রহস্য ভেদ করা কারো পক্ষে সম্ভব ছিল না। মিস্টার সিনহা বললেন, তুমি আমাকে পদ বলে ডাকছো, এটা আমার ছেলেবেলার ডাকনাম। তোমাকে জগা বলে ডাকছি, সেও তোমার ছেলেবেলার ডাকনাম। আমি প্রতিজ্ঞা করছি তোমার এই ডেরার খবর কেউ জানবে না। বলো, কত টাকা লাগবে? মানকো হারাম বিশ্বাসী লোক বলেই জানি, আমি তার হাত দিয়েই টাকা পাঠাবো। আর তোমার ইচ্ছা হলেই তাকে দিয়ে খবর পাঠাবে, তাহলে আমি আসবো। তোমার ইচ্ছা না হলে আমি আসবো না, খবর দিলেই হবে।
বিজ্ঞানী মশাই বললেন, কৈলাসগড়ে আমার পৈতৃক ভিটেটা আছে না দখল হয়ে গেছে? মানকু বলছিল কারা নাকি ওখানে ক্লাব করবে। মিস্টার সিনহা বললেন, কাউকেই ক্লাব করতে দেব না। আমি তোমার ওই জায়গাটা নিয়ে অন্য কিছু করব। ধরো আরেকটা প্রাইমারি স্কুল। তোমাকে আমি শিগগির 1025 টাকা পাঠিয়ে দেব। তোমার ওই জায়গাটার দাম কমপক্ষে এখন 1,00,000 টাকা। তুমি চিন্তা করো না ভায়া। কর্নেল বললেন, মনে হচ্ছে বাইরে অন্ধকার হয়ে গেছে, এবার আমাদের যাওয়া উচিত। বিজ্ঞানী মশাই বললেন, চলুন, আমি আপনাদের কাছে খুব সহজ রাস্তা দিয়ে ব্রিজের কাছে পৌঁছে দেব। ভয় পাবেন না, ওটা একটা সুড়ঙ্গ পথ। ভবিষ্যতে এলে মানকুকে জানিয়ে দেবে, তারপর সে আপনাদের ওই পথেই নিয়ে আসবে, কারণ আপনারা নিজে থেকে সুড়ঙ্গের পথটা খুঁজে পাবেন না।